তৌসিফকে বিয়ের পরদিন দোকানে থেকে সবাই অবাক, বন্ধুরা বেশ মজাও নিচ্ছে। সবকিছুতে তৌসিফ বিরক্ত হয়। এসব দেখে আফজাল বলে, তোর আজকে এখানে থাকতে হবে না, যা তুই। তৌসিফও মেনে নিল। সে দোকান থেকে বের হয়। তাদের এলাকার বড় বাজারে একটি দোকান। এটা তার বাবার আমল থেকে রয়েছে, যেটা তারা দুই ভাই এখন চালায়। আগের থেকে বেশ বড় হয়েছে, এখন বেড়ে দুটো হয়েছে। নিত্য নতুন জামা কাপড় উঠেছে। সব মিলিয়ে তাদের ব্যবসা ভালোই চলে। তাদের সঙ্গে দুজন কর্মচারীও রয়েছে। কর্মচারী বললে ভুল হবে, তাদেরই ভাই ব্রাদার, একসাথে বেড়ে ওঠা। তৌসিফ তাদের দোকানটা সামলাতে বলে বের হয়। তৌসিফ কিছুটা সামনে এসে টঙের দোকানে বসে। সেখানে তার বন্ধু হাসানও ছিল। তাকে দেখেই তৌসিফ বসেছে। দুটো চা নিয়ে দুজন বন্ধু গল্প জুড়ে দেয়। হাসান মজা করে বলে, কেমন কাটলো কালকের রাত? তৌসিফ বিরক্ত নিয়ে তাকায়। হাসান হেসে দেয়। তৌসিফ এবার রাগ দেখায়। সেটা দেখে হাসান হাসি বন্ধ করে বলে, মেয়েটা কেমন? জানি না। তৌসিফ বিরক্ত নিয়ে বলে। হাসান নরম গলায় বলে, এমন করছিস কেন? মেয়েটাকে না চিনলে সারা জীবন থাকবি কিভাবে? তা কালকে একটুও তোদের মধ্যে বোঝাপড়া হয়নি? প্রতারকের সঙ্গে এত বোঝাপড়া কিসের? এটা বলে তৌসিফ চায় চুমুক দেয়। হাসান শান্ত গলায় বলে, তো প্রতারককে বিয়ে করলি কেন? তোর ভাই, আমরা সবাই তো বলেছিলাম বিয়েটা ভেঙে চল। তুই তো জেদ দেখিয়ে বিয়ে করলি, তা কেন করলি? তৌসিফ জবাব দেয় না। সে চুপচাপ চায়ে চুমুক দেয়। তার স্মৃতিতে ভেসে ওঠা কালো রঙের গোল গোল চেহারাটা, যেটা কান্নাকাটি করে ফুলিয়ে ফেলেছে। বিয়ের আসরে যখন তৌসিফটা বিয়ে ভেঙে চলে আসছিল, তখন মহুয়ার মামা অনেক অনুনয় বিনয় করেছে। এসবের মাঝে মহুয়া কান্নারত অবস্থায় বলে, মামা থামো, তুমি এমন করলে অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ ছাড়বে, তবে কি বিয়ে ভাঙা তোকে সারা জীবন আমার ঘাড়ে চাপিয়ে দেবে? দেখো আমি ভালোভাবে বলছি, আজ যদি তোমার ভাগ্নির বিয়ে ভাঙে তবে আমি ওই কালনাগিনীকে ঘরে রাখবো না। এত বছর ভালোই পালছি, আর না। মহুয়ার মামি খুব রাগী গলায় কথাটা বলে, যেটা শুনে মহুয়ার মুখ আরও আঁধার নেমে আসে। যেটা তৌসিফ খুব ভালোভাবে লক্ষ্য করেছিল। তখন তার মনে হয়েছিল মান সম্মানের কথা না ভাবলেও এই মেয়েটার কথা ভাবা উচিত। আজ তারা চলে গেলে হয়তো মেয়েটা কিছু একটা করে বসবে। বাবা মা ছাড়া মেয়েটা হয়তো বড়দের জন্য বাধ্য হয়েছে। তাই তৌসিফ বিয়ে করতে রাজি হয়ে যায়। কি ভাবছিস? হাসানের কথায় তৌসিফ ভাবনা থেকে বের হয়ে আসে। মহুয়ার মুখটা কল্পনা করে শান্ত গলায় বলে, কিছু না। হাসান প্রসঙ্গ বদলে অন্য কথা বলে। তৌসিফও তাল মেলায়। মহুয়া মামার সঙ্গে কথা বলে ফোন ডাকে। হঠাৎ মনটা ভীষণ খারাপ হয়ে যায়। সে ঘরের জানলার পাশে চেয়ারে মনমরা হয়ে বসে থাকে। ফারাজ এবং মাইশা এতক্ষণে বাইরে খেলতে চলে গিয়েছে। সে একাই ঘরটাতে বসে রয়েছে। মনের মধ্যে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে। সেই সময় রানীর ডাক পড়ে। সে উচ্চ শব্দে বলে, নতুন বউ, এদিকটা আসো। রানীর ডাক পেয়ে চমকে ওঠে মহুয়া। সে দ্রুত পায়ে হেঁটে সামনের ঘরে যায়। রানী সেখানে দুজন ভদ্রমহিলার সঙ্গে বসে কথা বলছে। মহুয়া আসতে একজন বলে, নতুন বউ যে, এসো এসো, তোমাকেই দেখতে এসেছি। মহুয়া ধীর পায়ে হেঁটে রানীর পাশে গিয়ে দাঁড়ায়। রানী তাকে পাশের চেয়ারটিতে বসতে বলে। মহুয়া তাই করে। অন্য এক ভাবি বলে, বউ তো ভালোই, তবে তৌসিফের পাশে বেমানান। অত সুন্দর ছেলেটার কপালে কিনা জুটলো কালো মেয়ে। তা শুনলাম মেয়েরা নাকি সুন্দর মেয়ে দেখিয়ে কালো মেয়ে বিয়ের দিন ধরিয়ে দিয়েছে। তা তোমরা বিয়েটা দিতে রাজি হলে? এত সহজে রাজি হলে কেন? আরে শুনলাম তো মেয়েটা নাকি খুব কান্নাকাটি করেছিল, হাতে পায়ে ধরলো তাই মায়া হয়েছে তৌসিফের, সেই জন্যই বিয়ে করেছে। অন্যজন দাঁত কেলিয়ে কথাটি বলে। মহুয়া লজ্জায় মাথা নিচু করে বসে। রানী মহুয়ার দিকে তাকিয়ে খুবই ভদ্রভাবে বলে, পুরোনো কার সঙ্গে একটা লাভ নাই ভাবি। জোড়া লাগানো ছিল বলেই বিয়ে হয়েছে, এটা মানতে হবে। তাই এসব কথা যত তাড়াতাড়ি ভোলা যায় ততই মন্দ। নতুন বউ দেখতে মায়াবী, এত মায়াময় চেহারাই বা কয়জনের হয় বলেন তো? এদিক দিয়ে তোষব কিন্তু ঠকেনি। তাছাড়া সুন্দর ছেলেদের পাশে সামলা বউ ভালোই লাগে, দুজন সুন্দর হলে মানাতো না। একটু থেমে রানী আবারও বলে, নতুন বউ যাও, ভাবিদের জন্য চা বানিয়ে নিয়ে আসো। মহুয়া আদেশ পেয়ে রানীর দিকে তাকায়। রানী চোখ দিয়ে ইশারা করে রান্নাঘরে যেতে। সেখানে ফিরোজা রয়েছে। সে সব দেখিয়ে দেবে। মহুয়া চুপচাপ উঠে যায়। এবার ভাবিরা রানীকে পরামর্শ দিচ্ছে মেয়েকে এত আদর না দিতে, পরে সর্বনাশ তারই হবে। যার জবাবে রানী বলে, সংসার জীবনের কম তো বয়স হলো না। আমি দীর্ঘ এই যাত্রা যেটা বুঝেছি তা হলো শাসনটা ঘরের মধ্যে করা উচিত, আদরটা সবাইকে দেখিয়ে। কারণ সে তো আমার বাড়ির সদস্য,
তাকে অন্যের সামনে অপমানিত করে নিজের দাপট দেখানোর মাঝে গর্ব নয়, লজ্জা থাকে। তাই আপনাদের আমাদের সংসারটা নিয়ে না ভাবলেও চলবে। এত বছর যেহেতু সামলাতে পেরেছি, ভবিষ্যতেও পারবো, বুঝলেন? রানী এমন জবাবের পর তারা আর কিছু খুঁজে পায় না। অতঃপর খুব সাধারণ কিছু কথাবার্তা বলে। তার মাঝে মহুয়া চা বানিয়ে নিয়ে আসলো। সেটা খেয়ে দুজন চলে যায়। রানী মহুয়াকে আবার ঘরে যেতে বলে। নতুন বউ হয়েছে বলে কি ঘরে খুঁটি দিতে হবে? বাড়ির কাজে হাত লাগাও। আমি একাই বাড়ির বউ নই যে সব কাজ একা করব। মহুয়া দাঁড়িয়ে যায়। সে ঘুরে রানীর দিকে তাকায়। একটু বেশি অবাক হয়। এইমাত্র রানী অন্যদের সঙ্গে তার হয়ে কথা বলল আর তার সম্মান নিয়ে বলল, এখন আবার তাকে কড়া গলায় কাজের কথা বলছে। এই মানুষটা ঠিক চাচ্ছে কি? মহুয়া ঠিক বুঝতে পারছে না। তবে সে কোনো কথা বলেনি। চুপচাপ রানীর পিছন পিছন রান্নাঘরে যায়। রানী ফিরোজাকে উনুনের কাছ থেকে উঠিয়ে বলে, যাও ঘরে গিয়ে বিশ্রাম নাও, ভাইয়ের সাথে কথা বলো। এখন বাবার বাড়িতে তোমার দুইটা ভাইয়ের বউ রয়েছে, এখানে এসে শুয়ে বসে কাটাবে, কাজে হাত লাগাবে কেন? এটা তোমার রাজত্ব করার জায়গা। এটা বলে রানী ফিরোজাকে পাঠিয়ে দেয়। অতঃপর মহুয়াকে ছোটখাটো কাজ করতে দেয়। কাজের ফাঁকে মহুয়ার জীবন সম্পর্কে জিজ্ঞেস করে। তার বাবা মায়ের কি হয়েছে, সে মামার বাড়িতে কেমন ছিল। মহুয়া খুব সংক্ষেপে বলে, 2 বছর বয়সে মা মারা যায়। আমার তখন ওসব বোঝার বয়স ছিল না। বড় হওয়ার পর শুনেছি মায়ের মৃত্যুর অল্প দিনের মাঝেই বাবা দ্বিতীয় সংসার পাতেন। সেই সংসারের মাস 4 মতো আমার খোঁজ টুকটাক নিতেন, কিছু খরচও মামার হাতে দিতেন। তারপর থেকে নেওয়া বন্ধ করে দেয়। ততদিনে তার দ্বিতীয় বউ গর্ভবতী হয়ে যায়। সেই যে যোগাযোগ বন্ধ করেছে, আর কখনো যোগাযোগ হয়নি। আমার বড় হওয়া মামার সংসারই। সেখানে কেমন ছিলে? রানী প্রশ্নটি করে মহুয়ার দিকে তাকায়। মহুয়া প্রথমে প্রশ্নটা বুঝতে পারে না, পরক্ষণে বুঝে বলে, বাবা মা ছাড়া একটা মেয়ে মামা মামির সংসারে থাকলে যেমন থাকে তেমন। খুব একটা খারাপ ছিলাম না, যতটা ছিলাম ভালো ছিলাম। এর চেয়ে ভালো থাকাটা মায়ের আঁচলেই মানায়, অন্যের আশ্রয় নয়। মহুয়া সরাসরি কষ্টের কথা না বললেও রানী যা বুঝার বুঝে নিল। সে ম্লান হেসে বলে, কালকের জন্য দুঃখিত। তুমি তো জানোই মায়ের আঁচল ছাড়া দুনিয়াটা কত কষ্টের। তাই আশা করি খুব একটা কষ্ট হয় নাই। এরকম কষ্ট সারা জীবন পেতে না চাইলে স্বামীর আঁচলে বেঁধে ফেলো। স্বামী পাশে থাকলে দুনিয়ার সব সুখ এসে ধরা দেয় জীবনে। মহুয়া কথাটি বুঝতে পারে, তবে তার সাধ্য আছে ওই লোকের মন জয় করার। এটা ভেবে সে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে, যা হওয়ার তাই হবে। এটা নিয়ে এত ভাবিস না মহুয়া। এরই মাঝে তৌসিফ বাড়ি চলে আসে। রান্নাঘর থেকে রানী তৌসিফকে দেখে মহুয়ার উদ্দেশ্যে বলে, তোমার স্বামী এসেছে, যাও তার কি লাগে দেখো। মাথা নাড়ায় মহুয়া। সে উঠে দাঁড়ায়। অতঃপর তৌসিফের দিকে এগিয়ে যায়। তৌসিফ তাকে এড়িয়ে গিয়ে রানীকে বলে, ভাবি, এক গ্লাস পানি দাও। রানী কথাটা শুনলেও জবাব দেয় না। মহুয়া বুঝে যায় এটা তাকেই করতে হবে। তৌসিফ ঘরে চলে যায়। মহুয়া পানি নিয়ে তার পিছন পিছন আসে। তৌসিফ মহুয়াকে দেখে বিরক্তকর দৃষ্টিতে তাকায়। মহুয়া শান্ত গলায় বলে, আপনার পানি। মহুয়া ভেবেছিল তৌসিফ তার হাত থেকে পানি নেবে না, কিন্তু না, তৌসিফ তার হাত থেকে পানি নেয়। এটাই মহুয়া খুব খুশি হয়। তার মুখে হাসি ফুটে ওঠে। তার খুশি তৌসিফের চোখে গায় না। সে তাই ভাব নিয়ে বলে, পানির সঙ্গে রাগ দেখাতে হয় না, তাই নিলাম। নয়তো তোমার হাত থেকে পানি নিয়ে পান করার ইচ্ছা আমার নেই। তুমি বিশেষ কিছু নাও। শেষ কথাটি শুনে মহুয়ার মুখের হাসি বিলীন হয়ে যায়। সে বিশেষ কিছু নয়, সেটা তো সে জানে। তবে এভাবে সরাসরি বলার কি আছে? তৌসিফ মহুয়ার মলিন মুখ দেখে আপন মনে হাসে। অতঃপর বলে, যার মনে মেঘ সহজে জমানো যায়, তার জন্য হৃদয় প্রেম জাগে না। মনে মেঘ না জমলে বুঝি আপনার হৃদয়ে প্রেম জাগবে? মহুয়া তৎক্ষণাৎ প্রশ্নটা করে ফেলে। তৌসিফ অদ্ভুতভাবে তার দিকে তাকায়। মহুয়া চুপ হয়ে যায়। সে কয়েক পা পিছিয়ে যায়। অতঃপর বলে, আপনার আর কিছু লাগবে? নয়তো যাবো আমি। ভাবি সাহায্য লাগবে হয়তো। এটা শুনে তৌসিফ ম্লান হাসে। গা ছাড়া ভাব দিয়ে বলে, আমার কোনো প্রয়োজনও তোমাকে লাগবে না। আমি মরে যাচ্ছি তো আপনার প্রয়োজন না লেগে। মহুয়া খুবই আস্তে কথাটি বলে। বিড়বিড় করে বলা কথাটি তৌসিফ বুঝতে না পারলেও তাকেই যে কিছু শোনানো হয়েছে তা বেশ ভালোই বুঝেছে। তবে সেটাই গুরুত্ব না দিয়ে বিছানায় বসে পড়ে। মহুয়া কয়েক সেকেন্ড সেভাবে দাঁড়িয়ে থেকে আস্তে করে ঘর থেকে বের হয়। তৌসিফ তার চলে যাওয়া দেখে। মহুয়া আবার রান্নাঘরে আসলে রানী গম্ভীর গলায় বলে, এখানে এসেছো কেন? না মানে তার তো কিছু লাগবে না, তাই আমি। মহুয়াকে কথাটি সমাপ্ত করতে না দিয়ে রানী বলে, না লাগলে না লাগুক, গিয়ে তার আশেপাশে ঘুরঘুর করো। স্বামীর ঘরে আসলে এটাই করতে হয়। রানীর এই কথা শুনে মহুয়া তার চোখে চোখ রাখে। রানী এক মিষ্টি হাসি দেয়, যার অর্থ তুমি যতটা খারাপ ভাবছো আমি ততটাও খারাপ নয়। মহুয়া রানীর কথা শুনে আবার ঘরে যাওয়ার জন্য পায়ে বাড়াবে,
পাশের বাড়ির আসমা ভাবি এসে উপস্থিত হয়। আসমা ভাবি রানীর সঙ্গে একবারই কথা বলছিল। মহুয়া লক্ষ্য করে আসমা ভাবিকে দেখে রানী কেমন একটা হয়ে যায়। তার মুখটা একদম শুকিয়ে যায়, কপালে বিন্দু বিন্দু ঘামও দেখা দিচ্ছে। সেই সাথে রানী আসমার সঙ্গে খুবই কাট গলায় জবাব দিচ্ছে। সে যে আসমাকে দেখে বিরক্ত হয় তা হাবভাব দেখেই বোঝা যায়। মহুয়া কিছু বুঝতে পারে না, শুধু মনে হয় রানীর সঙ্গে আসমার কিছু একটা রয়েছে। নয়তো আসমা হেসে হেসে বলল কেন? আমি আশায় কষ্ট পেয়েছো ভাবি? মনটা বেশি ধুকপুক করছে? রানী কথাটা শুনে কেমন একটা হয়ে যায়। সে মহুয়াকে তখনও দাঁড়িয়ে থাকতে থেকে রাগী গলায় বলে, এখনো দাঁড়িয়ে রয়েছো কেন? যেতে বলছি না, লোকের কথা শুনছো? রানীর ধমক শুনে মহুয়া দ্রুত পায়ে হেঁটে ঘরে আসে। তৌসিফ বিছানায় শুয়ে ফোন টিপছিল। মহুয়া ঘরের মধ্যে ধীর পায়ে পায়চারি করে, দৃষ্টি তৌসিফের দিকেই দেওয়া। তৌসিফও আর চোখে মহুয়াকে দেখে। বেশ খানিকটা সময় এভাবে কেটে যায়। এবার তৌসিফ উঠে দাঁড়ায়। সে বিছানা ছেড়ে আলমারির কাছে যায়। মহুয়া তার পিছনে গিয়ে আস্তে করে দাঁড়ায়। তৌসিফ একটা জামা বের করে ঘুরিয়ে মহুয়ার সাথে ধাক্কা খায়। মহুয়ার মাথাটা তৌসিফের বুকের সাথে লাগে। তৌসিফ বিরক্ত হয়ে বলে, চোখের মাথা খেয়েছ? এখানে সঙ্গের মতো দাঁড়িয়েছিলে কেন? বেশ কিছুক্ষণ ধরে দেখছি আমার আশেপাশে ঘুরঘুর করছো, সমস্যা কি? না মানে, ভাবি বললো তো আপনার পিছু পিছু থাকতে। মহুয়া ভীত গলায় বলে। তৌসিফ এটা শুনে আরো রেগে গিয়ে বলে, তোমার মনে হয় কি এইভাবে চোখের সামনে ঘুরলে আমি তোমাকে মেনে নেব? তোমার সাথে সব মিটমাট করে নেব? মহুয়া জবাব দেয় না। তৌসিফেতে আরো রেগে যায়। রাগ নিয়ে বলে, বেয়াদব মেয়ে, জবাব দিচ্ছ না কেন? কি দেব? মহুয়ার প্রশ্নে তৌসিফ হতাশ হয়। সে কণ্ঠে কিছুটা গভীরতা ফুটিয়ে তুলে বলে, এটা বিয়ে, কোনো খেলা নয় যে শিখিয়ে দিল এটা করো, সেটা করলে স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক তৈরি হয়ে যাবে। এটা বিয়ে, এটাকে মন থেকে অনুভব করতে হয়। যা করতে হয় সেটা নিজ থেকে করতে হয়, বুঝলে বোকা মেয়ে? মহুয়া তৌসিফের দিকে আর চোখে তাকায়। সে কোনো কথা বলে না, তবে মাথা নাড়ায়, যার অর্থ সে বুঝেছে। তৌসিফের এবার হাসি পেল। মেয়েটার সহজ সরল মুখটা দেখে হাসতে মন চাইল, তবে হাসল না, বরং রাগি রাগি ভাব নিয়ে বলে, চবলের মতো দাঁড়িয়ে আছে দেখো, মন চায় কয়েকটা দিই লাগিয়ে দেবো লাগিয়ে। মহুয়া লাফিয়ে পিছিয়ে যেতে নিলে পড়ে যায়, তবে মেঝেতে পড়ে না। তৌসিফ আগেই তাকে ধরে নেয়। মহুয়া কেঁপে ওঠে। তার কোমরে তৌসিফের হাত, শরীরের সঙ্গে শরীর লাগছে। অন্যরকম লাগছে মহুয়ার। সে সেই অনুভূতি নিয়ে তৌসিফের দিকে তাকায়। তৌসিফও তাকিয়েছিল। দুজনার চোখাচোখি হয়। মহুয়ার হঠাৎ মনে পড়ে এভাবে বিয়ে হবে ভেবে সে অনেক ভাবনায় পড়ে গিয়েছিল। চেয়েও স্বামী নামক মানুষটার সঙ্গে কল্পনায় মধুর স্মৃতি সাজাতে পারেনি। মনের মধ্যে তার জন্য মায়া জাগাতে পারেনি, কারণ তার মনে দ্বিধা কাজ করত। এভাবে বিয়েটা আদৌ হবে? যদি হয় তবে তার স্বামী তাকে কখনো মেনে নিতে পারবে? এসব ভাবনায় মহুয়ার তার স্বামীর প্রতি মায়া জাগানো হয় না। তার মনে হয় এই স্বামীকে ভালোবাসলে সে শুধু কষ্টই পাবে, ভালোবাসা যাবে না। কিন্তু আজ হঠাৎ করেই কোনো কারণ ছাড়া সে তার স্বামীর মায়ায় জড়িয়ে গেছে। কোনো কারণ ছাড়াই তাকে ভালো লাগছে মহুয়ার। ইতিমধ্যে তৌসিফ মহুয়াকে সোজা করে দাঁড়িয়ে দূরে সরে যায়। মহুয়াকে গভীর ভাবনায় দেখে একটু জোরেই বলে, ঠিকভাবে হাঁটতে চলতে পারে না, এ নাকি গুণের বাহার। দেখলাম তো গুণ, সে বিয়ে থেকে দেখছে ফ্যাচ ফ্যাচ কান্নার লোক ঠাকানো, এছাড়া কি বা গুণ আছে? তৌসিফের এসব কথায় মহুয়ার ভাবনায় বাধা পড়ে। তার এবার নিজের উপর রাগ হয়। এই মানুষটার সারা জীবন তাকে খোঁটা দিয়ে যাবে, আর সে কিনা সেই মানুষকে নিয়ে ভালো কিছু ভাবছে। এই ভাবনার জন্য এবার রাগ হচ্ছে। সে রাগ থেকেই বলে বসে, তো বিয়ে করছিলেন কেন? করতেন না বিয়ে? যে বিয়ে করে এত আফসোস হয় সেটা করলেন কেন? মাঝ সমুদ্র ভেসে যেতাম না হয় আমি। বিয়ে করে কেন শুধু কথা শোনাচ্ছেন? মহুয়া রাগ নিয়ে বলা কথাগুলো শুনে তৌসিফ সন্দিহান চোখে তাকায়। অতঃপর বলে, তুমি নিজ থেকে কিছু বলতেও পারো? আমি তো ভাবছিলাম সবার কথা শোনা আর গাদাই তোমার ধর্ম, এখন দেখছি কথাও জানো। যাই হোক, শোনো মেয়ে, আমি এমনই, সারা জীবন এমনই কথা শোনাবো। থাকতে হয় থাকো, না হয় ভাগো, কিন্তু হ্যাঁ, মুখে মুখে তর্ক করবে না, এটা একদম সহ্য করবো না। বউ বউয়ের মতোই থাকবে, না তো কয়েকটা লাথি লাগিয়ে দেব। বইয়ের মতো কিভাবে থাকে? মহুয়া সাহস করে একটা প্রশ্ন করেই ফেলে। সে করবে না ভাবছিল, তবুও করে ফেলল। তৌসিফ তার প্রশ্ন শুনে কঠিন গলায় বলে, বউ হবে নম্র, ভদ্র, শান্ত, স্বামীর সব কথা শুনবে। এটা শুনে মহুয়া অবাক হয়। এই লোকের তো ঘুরিয়ে ফিরিয়ে বোঝায় সে চুপচাপ সব মেনে নেয়, শান্ত থাকে, এটা তার পছন্দ নয়।
এখন আবার অন্য কথা বলছে। এই লোকের মাথায় কি সমস্যা আছে? এক মুখে কত কথা। তৌসিফ বোধ হয় তার মনের ভাব বুঝতে পারে, সেই জন্য তার পাশে গিয়ে খুব আস্তে করে বলে, এটাই বউয়ের ধর্ম। তবে হ্যাঁ, যে স্বামী তাকে সম্মানে রাখবে তার জন্য সে এমন বউ হবে অসম্মানের স্থানে কথা শোনানোটাকে গোলামি বলে। সেটার মাঝে বউয়ের নম্রতা কিংবা শান্ত মনোভাব ফুটে ওঠে না, শুধু ভয় আর গোলামি ফুটে ওঠে। এটা বলে তৌসিফ ঘর থেকে বের হয়। মহুয়া কান চেপে ধরে, তার কানের মধ্যে কেমন করছে। লোকটা কি বলল? তার যে কথায় তার প্রতি অসম্মান ফুটে উঠবে সেটা না শোনা, সম্মানের সাথে যেটা বলবে সেটা শুনবে, এইসবই বলল। মহুয়া ভাবতে পারছে না। সে বিছানার ধপাস করে বসে পড়ে। আসমার কথা বলে চলে যায়। রানী প্রচণ্ড রেগে রয়েছে, তার আচরণে সেটা প্রকাশ পাচ্ছে। ফিরোজা বেশ অনেকটা সময় ধরে আসমাকে লক্ষ্য করেছে, অতঃপর না ফিরে বলে, বড় ভাবি, কার উপর রেগে আছো? কি হয়েছে? কিছু না। এটা বলে রানী নিজের কাছে মন দেয়। ফিরোজা আরো কয়েকবার একই কথা জানতে চায়। শেষে না পেরে রানী বলে, নিজের ভাগ্যের ওপর রেগে রয়েছি। মানে? ফিরোজা কিছু বুঝতে পারে না। রানী প্রসঙ্গ বদলে ফেলে। যতই প্রসঙ্গ বদলাক, তার কানে এখনো আসমার বলা কথাটা বাজে। সে খুব ব্যঙ্গ করে বলেছে, দেবর বিয়ে দিলে যতই বিয়ের আসরে পাত্রী বদলে যাক, বিয়েটা তো হয়েছে, খুব শীঘ্রই সুখবরও শুনবো, তাই না? বউটা কালো, তবে তোমার চেয়ে এদিক দিয়ে এগিয়ে। তোমার সৌন্দর্য দিয়ে কি বা হবে? তুমি তো আর বাচ্চা দিতে পারবে না, ওই মেয়েটা পারবে। যাই হোক, মিলেমিশে থেকো, আবার ঝামেলা করো না যেন। রানীর মাথা থেকে এই কথাটা এখনো বেরোতে পারছে না। সবাই কি পেয়েছে? ফিরোজার বাচ্চা হয় নাই? কই, তাদের নিয়ে কি হিংসা করেছে রানী? বরং নিজ হাতে কত যত্ন নিয়ে তাদের পেলেছে। এখনো তারা তার বড় মামিকে কত ভালোবাসে। এই তো একটু আগে ফিরোজ আবদার করে গেল মামির হাতে দুধ পুলি খাবে, সেটা না খেয়ে যাবে না। তার মা আজই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সে পিঠা না খেয়ে যাবে না। মায়েশাও জেদ ধরলো তার হাতে মালপোয়া খাবে। তাহলে এখন সবাই এত কথা বলছে কেন? দেবরের বাচ্চা হলে সে পালবে না? সে তো ওদের চেয়েও বেশি ভালোবাসবে, কারণ এই বাচ্চা সারাদিন ঘরে থাকবে। বিয়ে হতে না হতেই সবাই একই জিনিস নিয়ে পড়লো। এসবে যা রাগ হয়েছে তার চেয়ে বেশি রাগ হচ্ছে রানীর আসমার ইঙ্গিতে। আসমা যে তাকে ইঙ্গিত দিয়ে গেছে সেটা একমাত্র সে জানে। সে যতই না বোঝার ভান করুক, মন তো ঠিক বুঝেছে সে দুঃখ সে কিভাবে গোছাবে। এটা ভেবে রানীর কান্না পাচ্ছে, তবে কাঁদে না। এত বছর সবকিছুর অভ্যাস হয়ে গেছে, কান্নাটাকেও আটকে রাখার অভ্যাস তৈরি করে নিয়েছে সে। তাই খুব সহজেই ফিরোজার চোখ ফাঁকি দিয়ে অন্য প্রসঙ্গে চলে যায়। তাকে বুঝতে দেয় না তার মনের তোলপাড়। সন্ধ্যাবেলা আফজাল বাড়ি চলে আসে। আজ একটু তাড়াতাড়ি চলে এসেছে। এসে থেকে দেখে রানীর মনটা খুব খারাপ। যদিও রানী কিছুই বলেনি, তবে তার মন খারাপ আফজাল ঠিকই বুঝতে পারে। তবুও রানী ঘরে সব কাজ করে যাচ্ছে। এখনো চাল ভিজিয়ে রাখছে, পিঠা বানানোর জন্য পরে গুঁড়া করবে। এসবের মাঝে আফজাল তাকে ঘরে ডাকে। রানী ঘরে এসে স্বাভাবিক গলায় বলে, কিছু লাগবে? আফজাল জবাব না দিয়ে রানীর কোমরে হাত দিয়ে তাকে টেনে নেয়। অতঃপর আদুরে গলায় বলে, আমার বউকে দরকার ছাড়া আমার কাছে ডাকতে পারি না? খুব বেশি বুড়ো হয়ে গিয়েছি আমি? এই ছাড়ো তো, এই ভর সন্ধ্যাবেলা কি শুরু করলে? রানী খানিকটা লজ্জা পায়, সেই সঙ্গে একটা দীর্ঘশ্বাসও ফেলে। আফজাল খুব যত্ন নিয়ে তার কপালে চুমু খেয়ে বলে, মন খারাপ কেন আমার বউয়ের? কই না তো। রানী অস্বীকার করে। আফজাল রানীর দুই কাঁধে হাত রেখে তার চোখে চোখ রেখে বলে, আমি চিনি আমার বউকে, তাই মিথ্যা বুঝ দিয়ে লাভ নাই। বলো, মন খারাপ কেন? এমনি। রানী বলতে চায় না। আফজাল জোরাজুরি করে। এক পর্যায়ে রানী বাধ্য হয়। সবাই ভাবছে তৌসিফের বাচ্চা হলে আমি খারাপ হয়ে যাব, এই জগতে সবচেয়ে খারাপ মানুষটা হব, আমি হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে যাব। তৌসিফের বউকে খুব কষ্ট দিব, তার নমুনা তো কাল দেখিয়েছি, তার বাসর রাতটা নরক বানিয়ে দিয়েছি। এর চেয়ে বেশি নরক বানানো তার বাচ্চা হলে? কারণ আমি খুব খারাপ, আমি তো বন্ধা। আমার সামনে যে সে মা হবে, আমাকে তো খারাপ হতেই হবে, তাই না? বলতে বলতেই রানী কান্না করে দেয়। আফজাল অবাক হয়ে যায়, সেই সাথে রেগেও যায়। এত বছরের মানুষের কথা শোনানো শেষ হলো না। সে এমন প্রতিবেশীদের দুটো গালি দিয়ে বউকে সামলানোর চেষ্টা করে। পরম যত্নে তার চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, তুমি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, আমার দেখা সবচেয়ে সেরা মানুষ। আমি বাচ্চা যে আমাকে বাচ্চাদের মতো বুঝ দিচ্ছ? রানী আহত গলায় বলে। আফজাল লান হেসে বলে, চোখের দিকে তাকিও, তাহলে বুঝতে পারবে এটা মিথ্যা নয়। আমি যদি এতই ভালো হই, তবে সব খারাপ কেন আমার সাথে হয়? রানী চিৎকার করে বলে।
আফজাল তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে বলে, কারণ ভালো মানুষদের সাথেই খারাপ হয়, সব সময় খারাপ হয়। তুমি যদি একটু খারাপ হতে, তাহলে হয়তো যা তুমি পাওনি তা সবই পেতে। কিন্তু সমস্যা হলো তুমি খুব ভালো। আর যদি বলো মহুয়ার সঙ্গে করা ঘটনা, তবে বলবো ওই এক বিন্দু কষ্টের বিনিময়ে তুমি তাকে আকাশ সমান ভালোবাসা দিবে। আমি জানি তুমি এটাই করবে। তখনই মেয়েই বলবে সেই দিনে সেই কষ্টটার কাছে মূল্যহীন। তুমি নিজের উপর বিশ্বাস না রাখলেও আমি তোমার উপর বিশ্বাস করি। আর হিংসে কেন করবে তুমি? তুমি তো ওদের বাচ্চাকে অনেক ভালোবাসবে, হয়তো ওদের চেয়েও বেশি। আফজাল রানীকে বোঝানোর চেষ্টা করে। রানী তবুও মানে না, সে কান্না করতেই থাকে। কাঁদতে কাঁদতে একটা সময় বলে, একটা বাচ্চার জন্যই আমার সুন্দর জীবনটা তছনছ হয়ে গেল, তাই না? আমার সাজানো গোছানো সবকিছু নষ্ট হয়ে গেছে। কিছু নষ্ট হয়নি, সব ঠিক আছে। সব ঠিক থাকলেও মনের ক্ষতটা যে সারেনি, সেটা কখনো মুছবে না। কিছু ক্ষত মোছার নয়। রানীর এই কথাটা শুনে আফজাল তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। সে আর কিছু বলতে পারে না, তার কণ্ঠ দিয়ে কোনো শব্দ বের হয় না। সে চুপচাপ রানীকে শক্ত করে জড়িয়ে ধরে থাকে। রাতের খাবার শেষে ফিরোজা এবং মহুয়া গল্প করতে বসে। সাংসারিক গল্প। ফিরোজা তার অভিজ্ঞতা দিয়ে মহুয়াকে বোঝাচ্ছিল এখন সে কারো বউ, তার এই সংসারে কেমন অবদান রাখা উচিত। ফিরোজা আগামীকাল চলে যাবে। তার একটু আগে মহুয়াকে শিখে পড়ে দিচ্ছে। এক পর্যায়ে স্বামীর মন জয় করা নিয়ে কথা বলে ওঠে। ফিরোজা খুব মজা নিয়ে বলে, আরে তুমি মেয়ে মানুষ, মেয়ে মানুষের পুরুষ মানুষের মন জয় করতে তেমন কিছু লাগে না। শুধু তার আশেপাশে ঘুরঘুর করবা, তাকে ইচ্ছে করে শাড়ির আঁচল পড়ে যাচ্ছে ভান ধরবা, একটু পেটের কাছে খোলা রাখবা, এমনি পটে যাবে। মানছি তৌসিফ রাগী, কিন্তু পুরুষ তো, বউকে এভাবে দেখলে কাছে না এসে উপায় নেই। এসব করলে উনি ভালোবাসবেন আমায়? মহুয়া খুবই সরল মনে জানতে চায়। ফিরোজা মিষ্টি এক হাসি দিয়ে বলে, বাসবে। এর জন্য বউ হিসাবে তোমাকে এগিয়ে যেতে হবে। তুমি কয়েক পা এগিয়ে দিলে না তৌশিক এগিয়ে আসবে। এখন যাও ঘরে গিয়ে প্রথমে বিয়েটা এভাবে করার জন্য মাফ চেয়ে নাও। প্রয়োজন পড়লে একটু কান্নাকাটি করবে। নারী মানুষের এটাই বড় হাতিয়ার। তার চোখের পানি। পুরুষ মানুষের রাগ নসে, দেখবে সব ভুলে ভাইয়া তোমাকে আপন করে নেবে। এর বড় কাজ না হলে একটু ন্যাকামি করবে, আল্লাদি গলায় আবদার করবে। শুধু তাই নয়, দুনিয়ার যত কথা আছে সেটা দিবে। তুমি তার জন্য সব করতে পারবে, এই সবে ত্যাগ করবে, বুঝলে? মহুয়া কোনো কথা না বলে ফিরোজার মুখের দিকে তাকায়। এর মাঝে এই ঘরে রানী চলে আসে। সে ফিরোজার কথা শুনতে পায়। সে এসে খুব স্বাভাবিক গলায় মহুয়াকে বলে, এত কিছু করার দরকার নেই। তুমি যেমন তেমন ভাবি সবার সামনে প্রকাশ হও, সব এমনি ঠিক হয়ে যাবে। কিন্তু ভাবি, ফিরোজা জিজ্ঞাসা দৃষ্টিতে তার দিকে তাকায়। রানী মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এই জগতে সহজে যা পাওয়া যায় সেটা সারা জীবন স্থায়ী হয় না। স্বামীর আদর পাওয়ার অর্থ তার ভালোবাসা পাওয়া নয়। পুরুষ এবং নারী এক ঘরে থাকলে তাদের মাঝে আকর্ষণ কাজ করবে, তারা এক হবে স্বাভাবিক। এটা ভালোবাসা ছাড়াই হয়। তবে ভালোবাসা ছাড়া যেটা হয় সেটা মোহ, খুব সহজেই কেটে যায়। কিন্তু এটা যে বিয়ে, এটার মোহ কাটলে চলবে না। তাই তাড়াহুড়ো না করে ধীরে ধীরে ভালোবাসা অর্জন করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। একটু থেমে রানী আবার বলে, অনেক তপস্যা করে যেটা পাওয়া যায় সেটার মূল্য অনেক বেশি থাকে। তাই ধীরে ধীরে ভালোবাসা জন্মানোই উচিত। ফিরোজা রানীর কথায় মাথা নাড়ে। রানী তার চেয়ে বেশি জ্ঞানী। তাছাড়া ফিরোজা রানীকে খুব বিশ্বাস করে। মায়ের পর এই মানুষটাই তো, সে যে তাদের জীবনে তার মায়ের জায়গা নিতে পারে, যেটা এমনি এমনি পারেনি। নিজের যোগ্যতায় মায়ের মতো হয়েছে। তাদের সেভাবে দেখাশোনা করেছে বলি এই মানুষটা কখনো তাদের খারাপ চাইবে না। এটা ফিরোজা জানে। হ্যাঁ, এক সংসারে থাকতে গেলে মাঝে মাঝে মনোমালিন্য হতে থাকে। দু একটা কাজ রাগের মাথায় করতেই পারে, তবে তার মানে এটা নয় যে সে তাদের খারাপ চাইবে, কখনো না। তার চেয়ে সবচেয়ে বড় কথা, ফিরোজার রানীর কথা শোনার অভ্যাস হয়ে গেছে। সে যাই বলে তাই তার কাছে ঠিক মনে হয়। তাই ফিরোজা তার কথায় মাথা নেড়ে সায় দেয়। রানী ল্যান হেসে একবার মহুয়ার দিকে তাকায়, অতঃপর বলে, তুমি বা তৌসিফ কেউ কাউকে সেভাবে চেনো না। তোমাদের দুজনেরই নিজেদের চেনা জরুরি। তাই চেনা জানাটা করে নাও, তারপর না হয় ভালোবাসার পথে পা বাড়াও। একটু থেমে আবার বলে, তুমি যেমন তেমনটাই তৌসিফকে দেখো। মনে রাখবে,
মেকি জিনিস দিয়ে সাময়িক কাউকে বাহুডোরে বাঁধাই যায় সারা জীবন নয়। আর যদি তৌসিফ তোমার নিজস্বতা দেখে এবং সেটার সঙ্গেই তোমাকে গ্রহণ করে, তবে ভবিষ্যতে কখনো তোমার এই নিজস্ব সত্তাটা তার কাছে পাঁশ লাগবে না। তবে হ্যাঁ, চরিত্র খারাপ পুরুষের সঙ্গে এই কথাটা যায় না। তারা তো তারাই, তাদের কিছু দিয়েও বাধা যায় না। তবে আমি তৌসিফের ওপর সেই বিশ্বাসটা রাখতে পারি, যাতে নিঃসন্দেহে তাকে সুপুরুষই বলা যায়। বলতে গেলে সে আমার হাতে গড়া 10 বছরের শিটুটি থেকে গড়ে তোলা তাকে আমি গড়ে তুলেছি। রানী আরও সুন্দর কিছু কথা বলে। মহুয়া সব শুনে মুগ্ধ হয়। ফিরোজাও শোনে। স্বামী স্ত্রীর সম্পর্কের কিছু চমৎকার দিক তুলে ধরে রানী। সবশেষে রানী বলে, এবার ঘরে যাও, সারা রাত আমাদের সাথে কাটালে স্বামীকে কখন সময় দিবে? আচ্ছা, যাচ্ছি আমি। এটা বলে মহুয়া উঠে দাঁড়ায়। রানী এবার কণ্ঠে কিছুটা রাগ ফুটিয়ে তুলে বলে, স্বামীর সাথে সেনা জানা করে আবার পুরো রাত পার করো না যেন। সকালে একা আমি সবার জন্য নাস্তা করতে পারবো না। আমি একা বাড়ির বউ নাকি যে একা সকালে উঠবো? মহুয়া রানীর রাগী গলায় কিছু মনে করে না। এই মহিলা এমনই, কখনো সুন্দরভাবে কথা বলে, কখনো বা রেগে ধমকে। এটাই এখন অভ্যস্ত হচ্ছে মহুয়া, তাই কিছু মনে করে না। তবে মাথা নাড়িয়ে বলে, আমি সকালে তাড়াতাড়ি উঠবো। এটা বলে মহুয়া চলে যায়। রানী এবং ফিরোজা এবার কথা বলে। বাচ্চাদের আরও কিছুদিন রাখার কথা বলছে রানী। ফিরোজা তাতে রাজি হয়। বাচ্চাদের এখানে রাখতে কখনোই দ্বিমত ছিল না ফিরোজার, তাই খুব সহজেই রাজি হয়ে যায়। এবার রানী নিজের ঘরে যাওয়ার জন্য ওঠে, তখন ফিরোজা না পেরে বলে ওঠে, পাশের বাড়ির আসমা ভাবির সাথে তোমার কোনো সমস্যা আছে ভাবি? ওই মহিলা তোমার সঙ্গে কিছু নিয়ে ঝগড়া করেছে? রানী থেমে যায়। সে ঘুরে ফিরোজার দিকে তাকায়। সে জবাব দেয় না। ফিরোজা আবারও বলে, আমি প্রায় সময় লক্ষ্য করেছি, তাকে দেখলেই তুমি কেমন একটা হয়ে যাও। আজও নাকি সে এসেছিল। তারপর থেকে তোমার মন খারাপ। সত্যি করে বলো তো, ওই বচ্চাত মহিলা কি নিয়ে ঝগড়া করেছে তোমার সাথে? একবার বলেই দেখো, ওই বজ্জাত মহিলাকে কিভাবে নাস্তানাবুদ করি দেখো শুধু। এটা শুনে রানী মুচকি হাসি দেয়। ফিরোজার রাগটা তার চমৎকার লাগে। তবে সে ফিরোজার প্রশ্নের জবাব দেয় না, শুধু ঠান্ডা মাথায় কথাটি এড়িয়ে যায়। মহুয়া ঘরের দরজায় এসে থেমে যায়। সে কিছুটা সংকোচ নিয়ে ধীরে ধীরে ঘরে প্রবেশ করে। তৌসিফ তখন শুয়ে শুয়ে তার অপেক্ষা করছিল। যদিও তার মেয়েটার উপর রাগ রয়েছে, তবুও যে তার জন্য কেন অপেক্ষা করছে সেটা তৌসিফ জানে না। শুধু জানে এতক্ষণ সে ঘরে না আসায় তার খুব রাগ লাগছিল। এখনও রাগ লাগছে। এই যে মেয়েটা এখন ঘরময় পায়চারি করছে, না বিছানায় আসছে, না তার সাথে কিছু বলছে, এটাই তার এখন রাগ ওঠার কারণ। এবার না পেরে তৌসিফ বলে, টিকটিকির মতো সারা ঘর না ঘুরে লাইট নিভিয়ে ঘুমাতে আসো। এখন ঘুমাবো আমি। ইঁদুরের নাচ দেখার শখ নাই এই রাতে। মহুয়া বোকা বনে যায়। সে বোকার মতো তৌসিফের দিকে তাকায়, কিছু বলতে পারল না। তৌসিফ ও মহুয়ার এমন লুক দেখে বলে, দেখছি দেখো, চবলা মতো তাকিয়ে আছে। এমন চবলা দেখলে মঞ্চে কয়েকটা লাগিয়ে দিই। মহুয়া এরপরও কোনো কথা না বললে তৌসিফ ধমক দিয়ে বলে, এই, আমার মুখটাকে ল্যাম্পপোস্টের খাম্বার মতো লাগছে যেভাবে তাকিয়েছ? কথা কানে যায় না? দেখছি দেখো, মনটা ইচ্ছে কয়েকটা দিই লাগিয়ে। এখন উঠে আছাড় মারে বলবে বউ নির্যাতন। এরে মারে না তো কারে মারে রে? মহুয়া তৌসিফের আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে লাইট নিভিয়ে দ্রুত বিছানায় এসে ধপাস করে শুয়ে পড়ে, একদম সোজা হয়ে। তৌসিফ মহুয়াকে সোজা টান টান হয়ে শুয়ে পড়তে দেখে মনে মনে হাসে। বেশি কিছু না ভেবে তৌসিফ মহুয়াকে বাহুডোরে আবদ্ধ করে নেয়। সে তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। মহুয়া চমকে তৌসিফের দিকে তাকায়। তৌসিফ সজ্ঞানে এটা করেছে? এটা দেখে মহুয়ার খুব অবাক হয়। পরক্ষণে মনে পড়ে, পুরুষ মানুষ, নারী কাছে থাকলে ওসব করতে তো ইচ্ছা হবেই, কিন্তু সদ্য বিয়ে হওয়া তাদের মাঝে ওসব হলে সেখানে কি ভালোবাসা থাকবে? এত অল্পেই ভালোবাসা চাই? এটা ভেবে মহুয়া কিছুটা হতাশ হচ্ছিল। তবে নিজের মনকে ওসবের জন্য প্রস্তুত করে। কিন্তু না, তৌসিফ সেরকম কিছুই করে না, শুধু জড়িয়ে ধরে শুয়েই থাকে। এই মেয়ে, এভাবে তাকাচ্ছ কেন? তোর লক্ষণ ভালো লাগছে না। কে ভাবছো আমি এখন তোমাকে আদর্শ করবো? একদম না। তৌসিফ অমন ছেলে না। ভালোবাসা ছাড়া এসব করার রুচি আসবে না। আর তোমার মতো প্রতারককে ভালোবাসা তো সহজে সম্ভব নয়। যাই হোক, আবার এটাকে এটা বলে প্রচার করো না যে তৌসিফের ইয়ে নাই, অসুস্থ। একদম না। আমি ভালো ছেলে, আর ভালো ছেলেরা সব নিয়ন্ত্রণ করতে পারে, বুঝলে তুমি? তাই আকাশ কুসুম ভাবা বাদ দাও। কথাগুলো ধমকে ধমকে বলে তৌসিফ। মহুয়া ঘাবড়ায় না, বরং অদ্ভুত চোখে তৌসিফের দিকে তাকায়। তার হঠাৎ মনে হচ্ছে এই মানুষটা পাগল। কখন কি করে, কখন কি বলে নিজেই জানে না। মানুষটা পাগল, এটা ভেবেই আপন মনে হাসে।
তৌসিফ তার হাসি দেখে বলে, হাসতো কেন? হাসার মতো কি করলাম? জোরে ধরে আকাশে নাচ্ছ? নেচো না। আমি ওভাবে ঘুমাতে পারি না, তাই ধরলাম। তাছাড়া বউ তো হও, বউয়ের অধিকার তো নিচ্ছি না, এটুকু করাই যায়। হ্যাঁ, করাই যায়। মহুয়া মজা নিয়ে বলে। তৌসিফ বোকা বনে যায়, এই মেয়ে তার সঙ্গে মজা নিচ্ছে। এই মেয়ে না একটু আগে তাকে ভয় পাচ্ছিল। তৌসিফের এই ভাবনার মাঝে মহুয়া বলে, ভয়ের সময় ভয়, মজার সময় মজা, আর ভালোবাসার সময় ভালোবাসা। সবকিছুর সময় সঠিক সময়। এটা বলে মিষ্টি এক হাসি দিয়ে মহুয়া তৌসিফের দিকে তাকায়। তৌসিফ মহুয়ার হাসি দেখে অন্যরকম নজরে তাকায়। আবারও হঠাৎ করে তার এই মেয়েটাকে ভালো লেগে গেছে, কারণ ছাড়াই ভালো লাগছে। আচ্ছা, এমন কি মহুয়ারও হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। মহুয়ারও মাঝে মাঝে কারণ ছাড়া তাকে ভালো লেগে যাচ্ছে। পরক্ষণে মহুয়ার রানীর কথা মনে পড়ে। সহজে যা পাওয়া যায় তা স্থায়ী নয়। এই ভালো লাগা ভালোবাসা নয়। ভালোবাসা হতে সময় লাগে, কিন্তু আসলেই কি তাই? ভালোবাসা হতে সময় লাগে? হয়তো না। ভালোবাসা হঠাৎ এমনিই হয়ে যায়, আর মানুষটা সঠিক হলে তা টিকেও যায়। তবে রানী ওভাবে বলল কেন? তার ভালোবাসায় কি টিকেনি, নাকি তার ভালোবাসার মাঝে কোথাও গিয়ে কিছু একটা কমতি দেখা দিয়েছে? কই না তো। রানী আর আফজাল তো খুব সুখী, তাদের দেখলেই মনে হয়। তবে এসব ভাবতে পারছে না মহুয়া। সে বড় বড় চোখ করে তৌসিফের দিকে তাকায়। তা এখন অন্য কিছু নয়, তৌসিফকে নিয়ে ভাবতে তার ভালোই লাগছে। তাই মহুয়া ধরে নিল প্রত্যেক মানুষের কাছে ভালোবাসার সংজ্ঞা অন্যরকম। রানী এবং তার এজন্য মিলছে না, অথবা রানী এত বছরের অভিজ্ঞতা নিয়ে বলেছে, আর মহুয়া সামান্য সময়ের অনুভূতি দিয়ে ভাবছে। তাই দুজন দুদিক দিয়ে আলাদা এবং সঠিক। এটা ভেবে মহুয়া তৌসিফকে দেখতেই থাকে। তৌসিফও মহুয়াকে দেখছে, তবে সরাসরি নয়, তাকে বুঝতে দিলে চলবে না, তাই আর চোখে দেখছে। হঠাৎই মহুয়া বলে ওঠে, আমায় ক্ষমা করে দিন। আমি ঠকাতে চাইনি, পরিস্থিতির কাছে হেরে গিয়েছি। আমি জানি আপনি খুব ভালো মানুষ। ভালো মানুষ বলেই সবাই যেখানে বিয়ের ভেঙে চলে আসতে চাচ্ছিল, সেখানে আপনি আমার উপর দয়া করে বিয়েটা করেছেন। আমি সেই দিন দেখেছি আপনার চোখ। আপনি আমার কান্নারত মুখ দেখে মায়া নিয়ে তাকিয়েছিলেন, আর দয়া দেখিয়ে বিয়েটা করে নিয়েছিলেন। আপনি যে কত ভালো মানুষ, তাই এটা দেখেই বোঝা যায়। আপনি তো জানতেন বিয়ে হওয়া মানে সারা জীবন থাকা, তবুও বিয়ে করেছেন আপনি। শুধু তাই নয়, যতই রাগ দেখান না কেন, কখনোই ভুল করেও আমাকে ছাড়ার কথা বলেননি। এর অর্থ আপনি সারা জীবন আমার সাথে কাটাতে চান, এই জোচ্চোর বউয়ের সঙ্গেই, তাই না? মহুয়া জিজ্ঞাসা দৃষ্টিতে তৌসিফের দিকে তাকায়। তৌসিফ জবাব দেয় না, উল্টো ঘুমের ভান করে মহুয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তৌসিফের মুখটা মহুয়ার ঘাড়ের কাছে পড়ে আছে। মহুয়া তার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। ঘাড়ের কাছে গরম বাতাস অনুভব হচ্ছে। মহুয়ার কথা বাড়ায় না, মনে মনে এক দীর্ঘশ্বাস ফেলে সেও তৌসিফকে আলতো করে জড়িয়ে ধরে। অতঃপর বিড়বিড় করে বলে, সুদূর ভবিষ্যৎ কখনো কল্পনা করিনি। জানি শেষটাতেও বেদনা রয়েছে, তবে আজ না চাইতেও সুখের ভবিষ্যৎ কল্পনায় ওকে দিচ্ছে। হয়তো তুমি এলে তাই।